শুভ সকাল। সরকারি বাংলা কলেজ রসায়ন বিভাগের মাস্টার্স শেষ পর্বর অনলাইন ক্লাস অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির টাইপস অফ অ্যাবজর্পশন ব্যান্ড, সলভেন্ট ইফেক্ট অ্যান্ড কনজুগেশন ইফেক্ট, অর্থাৎ বিভিন্ন প্রকার শোষণ ব্যান্ডের প্রকারভেদ, দ্রাবকের প্রভাব ইলেকট্রনীয় বর্ণালীর উপর এবং কনজুগেশন এর প্রভাব, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম ইলেকট্রনীয় বর্ণালীমিতির বিভিন্ন প্রকার ট্রানজিশন, অর্থাৎ 4 ধরনের যে ট্রানজিশন ঘটে, সিগমা টু সিগমা স্টার, নন বন্ডিং টু সিগমা স্টার, পাই টু পাই স্টার অ্যান্ড নন বন্ডিং টু পাই স্টার। এই 4 ধরনের ইলেকট্রনীয় ট্রানজিশন ঘটে। রেডিয়েশন আমরা ব্যবহার করি এখানে ইউভি ভিজিবল, আমরা বলেছিলাম সেই ট্রানজিশন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার প্রথমে আসবো আমরা টাইপস অফ ট্রানজিশন ব্যান্ড, বিভিন্ন প্রকার ট্রানজিশন ব্যান্ডের প্রকারভেদ আছে সেগুলো। এখানে আমরা ইলেকট্রনীয় বর্ণালীমিতিতে সাধারণত 4 ধরনের ব্যান্ড পেয়ে থাকি। 4 ধরনের ব্যান্ডের নামকরণ করা হয়েছে। যে প্রথমত বলা হচ্ছে কে ব্যান্ড। কে ব্যান্ড এটা পাই টু পাই স্টার ট্রানজিশন যখন ঘটে তখন যে ব্যান্ড সৃষ্টি হয় সেটাকে বলা হয় কে ব্যান্ড। জার্মান শব্দ কনজুগেটেড, যেটা আমরা ইংরেজিতে বলি, জার্মানি ভাষায়ও সেটা কনজুগেট বলে, কিন্তু বানানের ভিতরে এখানে সির জায়গায় কে ব্যবহার করে তারা। অর্থাৎ এই কে থেকে কনজুগেটেড সিস্টেম, এই ধরনের কনজুগেটেড সিস্টেম যে সমস্ত যৌগের মধ্যে আছে সেই সমস্ত ক্ষেত্রে কে ব্যান্ড সৃষ্টি হয় বলে এই ব্যান্ডের নামকরণ করা হয়েছে কে ব্যান্ড। আর কেটা আসছে কোথা থেকে? কনজুগেটেড সিস্টেমের সির পরিবর্তে জার্মান ভাষায় বলা হয় কে দিয়ে লেখা হয়, ওরা লেখে, সেই জন্য এই কে দিয়ে মানে এটাকে সূচিত করা হয়েছে। এই হলো ঘটনা। একটা জিনিস এখানে একটু বলে রাখা দরকার, বর্ণালীমিতির যতগুলি পদ্ধতি আছে, যতগুলো মানে আমরা যে সমস্ত পদ্ধতি আমরা জানি, এর ডেভেলপমেন্ট যেটা মানে উন্নয়ন যেটা ঘটেছে এর বেশিরভাগই ঘটেছে জার্মানিতে। বিশেষ করে এনএমআর বর্ণালীর প্রায় সম্পূর্ণটাই জার্মানিতে ঘটেছে ডেভেলপমেন্ট, এবং অন্যান্য সকল প্রকার বর্ণালীর অন্যান্য দেশেও হয়েছে, তবে জার্মানিরা এই বর্ণালীমিতিক পদ্ধতির মানে অগ্রগতিতে তারা অগ্রগতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ছিলেন প্রথম দিকে আর কি। যাই হোক, তো এই যে জার্মান শব্দ থেকে এখানে এটা বলা হচ্ছে কে ব্যান্ড। কে ব্যান্ড কিছুই না, কে ব্যান্ড হচ্ছে যখন পাই থেকে পাই স্টার ট্রানজিশন ঘটে, অর্থাৎ অবস্থান্তর ঘটে, তখন কে ব্যান্ডের সৃষ্টি হয়। এই কনজুগেটেড সিস্টেম আছে যে সমস্ত যৌগে, এটা আছে অ্যালকিনে আছে, তারপরে কার্বনিল যৌগে আছে, তারপরে তোমার অ্যারোমেটিক যৌগে আছে, এই সমস্ত যৌগে এই কনজুগেটেড সিস্টেম আছে। এখানে পাই টু পাই স্টার যে ট্রানজিশন, এই ট্রানজিশনের ফলে এখানে কে ব্যান্ড সৃষ্টি হয়। আমরা এখানে কিছু যৌগের পাই থেকে পাই স্টার ট্রানজিশনের ফলে যে সর্বোচ্চ শোষণ ল্যামডা ম্যাক্সিমাম এর মান এখানে আমরা দেখিয়েছি তালিকায়। এগুলো আমাদের কাজে লাগে মাঝে মধ্যে, এগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। যেমন প্রথমে আছে অ্যাক্রোলিন, এখানে সবগুলো ট্রানজিশনই কিন্তু পাই টু পাই স্টার। কে ব্যান্ড যেহেতু, কে ব্যান্ড মানেই হচ্ছে পাই টু পাই স্টার ট্রানজিশন। অ্যাক্রোলিনের ক্ষেত্রে পাই টু পাই স্টার ট্রানজিশন হয়, অন্যান্য ট্রানজিশনও হতে হয়। এখানে 210 সর্বোচ্চ শোষণ, যে ন্যানোমিটার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের যে শোষণ সেটা 210 ঘটে থাকে। স্টাইরিন এখানে 214, অ্যাসিটোফেনন এখানে 240, 1,3 বিউটাডাইন কনজুগেশন আছে সব ক্ষেত্রেই, অথবা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে কনজুগেশন সৃষ্টি হয়, এখানে 217, 2,3 ডাইমিথাইল বিউটাডাইন 226,
1,3 পেন্টাডাইন এখানে তোমার 223, আর 1,3,5 হেক্সাট্রাইন এখানে 254। অর্থাৎ কনজুগেশন বৃদ্ধি পেলে আমরা কনজুগেশন ইফেক্টে দিয়ে বলবো ওই যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, সেটা পরে এসে বলছি আমরা। এখন এরপরে আসি আমরা আর ব্যান্ড। আর ব্যান্ডটা আসছে রেডিক্যাল শব্দ থেকে, রেডিক্যাল মূলক। এখন এই ইংরেজি ভাষায় রেডিক্যাল বলা হয়, জার্মান ভাষায়ও রেডিক্যাল বলে, বানানে পার্থক্য আছে। ওই যে সির জায়গায় রেডিক্যালের যে সি আছে ওরা কে ব্যবহার করে, তাহলে প্রথম অক্ষর ঠিক আছে, এখানে প্রথম অক্ষর ঠিক আছে, আর দুই ক্ষেত্রে আর আছে। জার্মান শব্দ আর থেকে আর ব্যান্ড নামকরণ করা হয়েছে। এটা নন বন্ডিং ইলেকট্রন টু পাই স্টার, যে নন বন্ডিং অরবিটাল টু পাই স্টার অরবিটালে যে ট্রানজিশন বা অবস্থান্তর, এই ক্ষেত্রে যে ব্যান্ড সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে আর ব্যান্ড। কি হচ্ছে? নন বন্ডিং অরবিটাল টু পাই স্টার অ্যান্টি বন্ডিং অরবিটালে যে ট্রানজিশনটা ঘটে, সেই ট্রানজিশনের ফলে যে ব্যান্ডটা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে আর ব্যান্ড। এটা কিটোন, অ্যালডিহাইড, অর্থাৎ এই ধরনের যৌগ, যে সমস্ত যৌগের মধ্যে লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে, অ্যামিন হতে পারে ইত্যাদি, সেই সকল ক্ষেত্রে এই ধরনের তোমার আর ব্যান্ড তৈরি করে। অর্থাৎ পাই টু পাই স্টার ট্রানজিশন এখানে ঘটতে পারে, সাথে সাথে এন থেকে পাই স্টার ট্রানজিশনও ঘটে থাকে। তাহলে কি হলো? এখানে দুই ধরনের ট্রানজিশন হতে পারে। একটা পাই টু পাই স্টার তো অবশ্যই ঘটবে, পাই টু পাই স্টার ঘটার ফলেই আর ব্যান্ডের সৃষ্টি। এরপরে তোমার এন থেকে পাই স্টার, এটাও তোমার নন বন্ডিং ইলেকট্রন থাকলেই সেটাও ঘটতে পারে। সেটা মুখ্য জিনিস না, এখানে প্রধান হচ্ছে তোমার পাই টু পাই স্টার যে ট্রানজিশন। এখন এখানে আর ব্যান্ডের নামকরণ আসছে রেডিক্যাল থেকে। এই জার্মান শব্দ রেডিক্যাল, ইংরেজি শব্দ রেডিক্যাল, তার প্রথম অক্ষর দিয়ে করা হয়েছে। এখানে কয়েকটি যৌগে আমরা তোমার ওই যে এদের যে ব্যান্ডের যে সর্বোচ্চ যে শোষণ ল্যামডা ম্যাক্সিমামের মান ন্যানোমিটারে প্রকাশ করা হয়েছে, এখানে দেওয়া আছে। দেখো এখানে আমরা এই কিছু কিছু যৌগ আছে যেগুলো আমরা আগেও লিখেছিলাম ওখানে, অর্থাৎ ওই যে তোমার পাই টু পাই স্টার ট্রানজিশন ঘটে, আবার এন থেকে পাই স্টারও ঘটে, এই জন্য ডাবল এখানে আছে। দেখো এখানে অ্যাসিটোন, এখানে 270-এ যখন এন থেকে পাই স্টার ট্রানজিশনটা ঘটে। অ্যাসিটালডিহাইড এখানে 293-93, তারপরে অ্যাক্রোলিন এখানে 315, নন বন্ডিং অবন্ধনী বলা হয়, বা নন বন্ডিং অরবিটাল থেকে যখন পাই স্টার অরবিটালে অবস্থান্তরটা ঘটে, ইলেকট্রনিক অবস্থান্তর অবশ্যই, তখন এটা 315। অ্যাসিটোফেননের ক্ষেত্রে 319, মিথাইল ভিনাইল কিটোনের ক্ষেত্রে 320, কোটোনঅ্যালডিহাইড এটার ক্ষেত্রে তোমার 322। এটা হচ্ছে মান। আরও আছে যৌগ, আমরা অল্পতে একটা দিয়ে একটা করে দেখিয়েছি। এরপর আসছে বি ব্যান্ড। বি ব্যান্ডটা হচ্ছে যে বেনজিন এবং বেনজিনয়েড, অর্থাৎ এক কথায় বলা চলে বেনজিন এবং বেনজিনের জাতক বা বেনজিন রিং আছে এই ধরনের যৌগ। বেনজিন তো অবশ্যই, এবং বেনজিন রিং সম্বলিত যৌগ বেনজিন অ্যান্ড বেনজিনয়েড যৌগের ক্ষেত্রে এটা কিন্তু আলাদা করা হয়েছে। আগে কিন্তু আমরা পাই টু পাই স্টার ট্রানজিশনের কথা বলছি, অবস্থান্তরের কথা বলেছি। এখন আবার বলা হচ্ছে যে পাই টু পাই স্টার তো আমরা বলেছিলাম আগে যে অ্যালডিহাইড, কিটোন, অ্যারোমেটিক যৌগ, এই সমস্ত অ্যালকিন, এগুলো বলেছিলাম। তারপরে এখন এখানে শুধুমাত্র বেনজিন অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে বলা হচ্ছে। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে পাই টু পাই স্টার ট্রানজিশনের ফলে যে অবস্থান্তর ঘটে, তার ফলে যে ইউভি ভিজিবল বর্ণালীতে অথবা ইলেকট্রনীয় বর্ণালীতে যে আমাদের যে ব্যান্ড বা যে চূড়া পাই আমরা, সেটাকে বলা হয় তোমার বি ব্যান্ড বলা হয়। এটা ওই যে বেনজিন থেকে বা বেনজিনয়েড, এখান থেকে বি শব্দটি নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কয়েকটি যৌগের আমরা এখানে দেখাইছি। এখান থেকে এই যে সবই বেনজিন রিং সম্বলিত বা বেনজিন, সব অ্যারোমেটিক যৌগ এখানে যা আছে। বেনজিনের ক্ষেত্রে যে পাই টু পাই স্টার 255, তারপর স্টাইরিনের ক্ষেত্রে 282, টলুইনের ক্ষেত্রে 262, তারপরে তোমার অ্যাসিটোফেনন 270, বেনজালডিহাইড 278, বেনজয়িক অ্যাসিডের ক্ষেত্রে 280,
নাইট্রোবেনজিনের ক্ষেত্রে 270, ন্যাপথালিনের ক্ষেত্রে 280, কুইনোলিনের ক্ষেত্রে 315। এই সমস্ত মানগুলো জাস্ট দেওয়া হয়েছে দেখানোর জন্য, এগুলো মুখস্থ রাখতে হবে না। আচ্ছা, মানগুলো মনে রাখা দরকার নাই, এমনি দেখার জন্য এখানে দেওয়া হয়েছে। আচ্ছা যাক, তারপরে আমরা আসি, আরেকটি ব্যান্ড আছে। 3টে আলোচনা হয়ে গেল, 4টি। এটাকে বলা হয় ই ব্যান্ড। ই ব্যান্ড বলা হচ্ছে এটাকে। ই ব্যান্ডের নামকরণ কিভাবে করা হয়েছে সেটা আমরা জানি না বা পাওয়া যায় না। এখানে মূলত যে অ্যারোমেটিক যৌগের মধ্যে যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনে পাই টু পাই স্টার যে ট্রানজিশন ঘটে, সেই পাই টু পাই স্টার ট্রানজিশনের ফলে যে ধরনের শোষণ ব্যান্ড পাওয়া যায় তাকে বলা হয় ই ব্যান্ড। ই ব্যান্ড আবার 2 প্রকারে ভাগ করা হয়েছে। সেটাকে বলা হয় প্রাইমারি, অর্থাৎ ইংরেজিতে বলে সেটাকে U1, এবং সেকেন্ডারি E2। এই 2 ভাগে ভাগ করা হয়েছে, আমরা পরে যাচ্ছি সেখানে। তাহলে কি দাঁড়াইলো? অ্যারোমেটিক ইথিলিনিক কার্বন কার্বন বন্ধনের পাই টু পাই স্টার অবস্থান্তরের ফলে যে সকল শোষণ ব্যান্ড পাওয়া যায় তাকে বলা হয় ই ব্যান্ড। অ্যারোমেটিক ইথিলিনিক যৌগে বি ব্যান্ডের সাথে, বি ব্যান্ড তো তৈরি হয়, আমরা আগে বলে আসলাম, ই ব্যান্ডও সৃষ্টি হয়। একটা যৌগের একাধিক ব্যান্ড সৃষ্টি হতে পারে। তো আমরা ওই যে প্রথম পৃষ্ঠায় কভার পেজে যে চিত্রটা দিয়েছি, ওখানে দেখো যে প্রত্যেকটারই 2টো করে ব্যান্ড দেখা যাচ্ছে। ওখানে 2টোর বেশি হতে পারে ব্যান্ড তৈরি এক একটা যৌগে। যতগুলি ট্রানজিশন ঘটবে, যতগুলি অবস্থান্তর ঘটবে, অর্থাৎ যত প্রকারের, ঠিক ততগুলি ব্যান্ড সৃষ্টি হবে বর্ণালীমিতিতে। এখন ই ব্যান্ডকে প্রাইমারি ই ব্যান্ড কিছুক্ষণ আগেই বলছি, এবং সেকেন্ডারি ই ব্যান্ড, এই 2 ভাগে ভাগ করা হয়। এখন প্রাইমারি ই ব্যান্ড, সেকেন্ডারি ই ব্যান্ডের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যেটা, যে ল্যামডা ম্যাক্সিমাম বা শোষণ যে মানটি, এটা প্রাইমারির ক্ষেত্রে কম থাকে, সেকেন্ডারির ক্ষেত্রে বেশি থাকে। তবে ব্যতিক্রম আছে 2-1টা ক্ষেত্রে, সামান্য ব্যতিক্রম, সেটা যৌগের গঠনের কারণে হয়ে থাকে এই ঘটনাটি। আচ্ছা যাও, যৌগের গঠন হতে পারে, স্টেরিক ইফেক্ট হতে পারে, বিভিন্ন কারণে। অত ডিটেলস, অত বিস্তারিত আমাদের যাওয়া দরকার নেই, আমরা এগুলো। এখানে বেনজিনে দেখা যাচ্ছে যে এই যে তোমার E1 ব্যান্ড হয় 184, E2 হয় হচ্ছে 204, ন্যাপথালিনে 221, 286, অ্যানথ্রাসিন এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন 256, 375, পাইরোল এটা হিটারোসাইক্লিক কম্পাউন্ড, এখানে 234, 288। তারপরে তোমার এখানে থায়োফেন, এটা হচ্ছে 270 থেকে 294, ইটু ব্যান্ড, এটা সেকেন্ডারি। আর কুইনোলিনের ক্ষেত্রে দেখা যায় প্রাইমারিটা 288, সেকেন্ডারিটা 270। ওই যে বললাম যে কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেগুলো বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন এখানে নাই। আমরা মনে রাখবো যে ই ব্যান্ড হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, সেটাকে E1 দিয়ে প্রকাশ করি, আর একটা সেকেন্ডারি, সেটাকে E2 দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে পাই টু পাই স্টার ট্রানজিশনের ফলে এই সমস্ত বেনজিনের ভিতরে যে মানে যে পাই ডাবল বন্ড আছে কার্বন কার্বন, সেই ক্ষেত্রে এটা সৃষ্টি হয় বা ঘটে থাকে। এ হলো 4 ধরনের ব্যান্ডের কথা। এখানে তোমার এবার আসি আমরা ইলেকট্রনীয় বর্ণালীতে দ্রাবকের প্রভাব। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, বা তোমরা যখন 4th ইয়ারে পড়েছো ইলেকট্রনীয় বর্ণালী, অর্থাৎ রোটেশনাল বা ইলেকট্রনীয় বর্ণালী যখন পড়েছো, তখন হয়তো জেনে থাকবা বা জানো যে ইলেকট্রনীয় বর্ণালীতে যে নমুনার যখন বর্ণালী ধারণ করা হয়, তখন কি করা হয়? যন্ত্রের মধ্যে নমুনাকে প্রবিষ্ট করানো হয়। তা যন্ত্রের ভিতরে নমুনাকে কি অবস্থায় করা হয়? দ্রবণে করা হয়। আমরা বলেছি আগের ক্লাসে বলেছি, তারপরে তোমরা জানো যে নমুনাকে দ্রবীভূত অবস্থায় এর বর্ণালী ধারণ করা হয়। নমুনাকে কোনো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে তারপরে সেই দ্রবণটাকে একটা পাত্রে নিয়ে সেই পাত্রটা ইউভি ভিজিবল স্পেকট্রোমিটারের মধ্যে স্থাপন করে তারপরে কাজগুলো করা হয়। তো এখানে বিভিন্ন দ্রাবক ব্যবহার করা হয়, সবই হচ্ছে জৈব দ্রাবক যা ব্যবহার করা হয়, একমাত্র পানি ব্যতীত। পানিও ব্যবহার করা হয়। তবে এখানে দেখো, এখানে এই দ্রাবকের প্রভাব কিন্তু বর্ণালীর উপরে আছে। অধিকাংশ ক্ষেত্রে দ্রাবকের পোলারিটি যদি পরিবর্তন করা হয়, তাহলে যৌগের বা ক্রোমোফোরের শোষণ তীব্রতা এবং অবস্থানেরও
পরিবর্তন ঘটে, অর্থাৎ শিফট হয়। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যেখানে মানে চূড়াটা যেখানে ম্যাক্সিমাম যে শোষণ যেটা, এই তরঙ্গ দৈর্ঘ্য শিফট হয়। দুই ধরনের শিফট হতে পারে, ব্লু শিফট অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, এনার্জি বেশি লাগে, আর একটা হতে পারে রেড শিফট অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, এনার্জি কম কম দরকার হয়। তো এখানে যে সমস্ত দ্রাবকের মধ্যে বিশেষ করে কনজুগেট সিস্টেম নাই, সেই সমস্ত পদার্থকে আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে দ্রাবক হিসাবে ব্যবহার করে থাকি সাধারণত। কনজুগেটেড সিস্টেম বা কনজুগেট সিস্টেম যেখানে নেই, সেই সমস্ত দ্রাবক ব্যবহার করে থাকি। আমরা দেখি পরের পাতায় কিছু দ্রাবকের নাম দেওয়া আছে, এখানে আমরা এগুলো সাধারণভাবে তোমার ইউভি ভিজিবল বর্ণালীতে ব্যবহার করে থাকি। অ্যাসিটোনাইট্রাইল ওয়াটার, পানি ব্যবহার করি, এদের এই যে ওয়েভলেন্থগুলো দেওয়া আছে, অর্থাৎ দ্রাবকের নিজস্ব ওয়েভলেন্থ কত সেটা দেওয়া আছে। এটাও তো বর্ণালীতে চিত্ররূপে দেখা যায় ওই যে যৌগের সাথে সাথে। সাইক্লোহেক্সেন, এটা নর্মাল হেক্সেন বা হেক্সেন, দেখো মানগুলো দেওয়া আছে। মিথানল, বেনজিন, ইথানল, ডাইথাইল ইথার, ডাইক্লোরোমিথেন, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যাসিটোন, এই সমস্ত দ্রাবক আমরা সাধারণত ইউভি ভিজিবল বর্ণালীতে ব্যবহার করে থাকি। এখন এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয় ডাইক্লোরোমিথেন। কেন? ডাইক্লোরোমিথেন ব্যবহারের কারণ হচ্ছে, তোমার দেখো ডাইক্লোরোমিথেন কিন্তু পোলার অবশ্যই, কিন্তু এর একটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ মিথিলিন ক্লোরাইড যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ডাইক্লোরোমিথেন, CH2Cl2, এটা অনেকটা নিষ্ক্রিয় প্রকৃতির। ইথানল, পানিতে অধিকাংশ জৈব যৌগ, নমুনা যদি জৈব যৌগের যেসব নমুনা, পানিতে অধিকাংশ জৈব নমুনা কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরে অ্যাসিটোনাইট্রাইল হাইলি পোলার, তারপরে পোলার হলে হবে কি তোমার সেটাকে বিভিন্ন রকম পোলার সলভেন্ট বিভিন্ন রকম সেখানে ইন্টারাকশান করবে, যৌগের সাথে যুক্ত হতে পারে, যৌগের সাথে যুক্ত হয়ে যেতে পারে, যৌগের সাথে বিক্রিয়া করতে পারে। তারপরে তোমার এখানে সাইক্লোহেক্সেন নন পোলার, এনহেক্সেন নন পোলার, ওদিকে মিথানল ইথানল, এগুলোও কিন্তু ওই ধরনের পোলার এবং ওই ধরনের সমস্যা সৃষ্টি করে। তারপরে ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এটা আবার একটু কিছুটা নন পোলার টাইপের, এই সমস্ত ঘটনা। তো এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে ডাইক্লোরোমিথেনটা বেশি ব্যবহৃত হয়, কিন্তু এগুলোও ব্যবহার করা হয় যৌগের প্রকৃতির উপরে ভিত্তি করে। ডাইক্লোরোমিথেন কিছুটা নিষ্ক্রিয় প্রকৃতির এবং এটা তোমার হচ্ছে ওই যে আমাদের আবার পোলার, অধিকাংশ যৌগই ডাইক্লোরোমিথেনে দ্রবীভূত হয়, তাই না? এটা একটা ভালো দ্রাবক এই যে ইউভি ভিজিবল বর্ণালীর ক্ষেত্রে। এখন আমরা যে কথায় যাচ্ছি যে দ্রাবকের পোলারিটির কারণে তোমার তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ শোষণ, ম্যাক্সিমাম শোষণ যেটা, সেটা তার অবস্থান এবং তার ইন্টেন্সিটি অর্থাৎ তার তীব্রতা, এটা পরিবর্তিত হয়। কিভাবে হয় দেখো, নমুনা যদি অপোলার হয়, নন পোলার হয়, মানে স্যাম্পল যদি আমাদের পোলার না হয়, তাহলে সেই ক্ষেত্রে হয় কি দ্রাবকের তেমন কোনো প্রভাবের ক্ষেত্রে পড়ে না। দ্রাবক নন পোলার পোলার যাই হোক না কেন, নমুনার পরে নির্ভর করছে। নমুনা যদি তোমার অপোলার যৌগের ক্ষেত্রে যেমন ডাইন, কনজুগেটেড হাইড্রোকার্বন ইত্যাদি বর্ণালীর শোষণ তীব্রতা এবং অবস্থান পোলার বা অপোলার দ্রাবকে একই থাকে, অর্থাৎ তেমন কোনো পরিবর্তন হয় না। নমুনা যৌগ যদি পোলার হয়, যেমন আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডস, আলফা বিটা সম্পৃক্ত কার্বনিল যৌগ, তাহলে দ্রাবকের পোলারিটি পরিবর্তনের সাথে সাথে দুই ধরনের পরিবর্তন এখানে লক্ষ্য করা যায়, দুই ধরনের সরণ এখানে লক্ষ্য করা যায়। অর্থাৎ কি বলছি যে নমুনা যদি অপোলার হয়, অপোলার অর্থাৎ নন পোলার যেটা বলছি আমরা, এই নন পোলার হলে সেক্ষেত্রে পোলার বা নন পোলার দ্রাবক যাই ব্যবহার করা হোক না কেন, বর্ণালী ধারণের সময় এক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না। তবে যদি নমুনা যদি পোলার হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তোমার এই ক্ষেত্রে দুই ধরনের প্রভাব দেখা যায়। প্রথমত দেখো, নন বন্ডিং থেকে পাই স্টার অবস্থান্তরের ক্ষেত্রে যৌগের শোষণ ব্যান্ডটি ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যায়, অর্থাৎ ব্লু শিফট ঘটে, তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়।
তরঙ্গ দৈর্ঘ্য বাম দিকে যাওয়া মানে ব্লু শিফট, মানে ব্লুর দিকে যাওয়া, ব্লু কালারের দিকে, ব্লু কালারের তরঙ্গ দৈর্ঘ্য কম, আর রেড শিফট হচ্ছে ডান দিকে যাওয়া। এখন ব্লু শিফট ঘটে, অর্থাৎ বেশি শক্তির প্রয়োজন হয়। কেন এরকম হয়? এটা ঘটে কখন? মনে রাখতে হবে, এন থেকে পাই স্টার যখন ট্রানজিশনটা ঘটে। বিশেষ করে কার্বনিল গ্রুপে যে লোন পেয়ার ইলেকট্রন আছে, কার্বনিল গ্রুপে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, আমরা জানি কার্বনিল গ্রুপে লোন পেয়ার ইলেকট্রন আছে। এই লোন পেয়ার ইলেকট্রন কি হয়, দ্রাবকের সাথে, এটা তো পোলার তাই না, কার্বনিল গ্রুপে কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য রয়েছে, যার ফলে এই যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এটা তো পোলার বন্ড তাই না, যৌগটাই পোলার বন্ড। এই পোলার বন্ডের কারণে মুক্ত জোড় ইলেকট্রন থাকে এবং সলভেন্ট সেখানে ব্যবহার করা হয়। সলভেন্টের কারণে এখানে সলভেশন ঘটে। সলভেশনের ফলে এখানে কিছুটা হাইড্রোজেন বন্ধন গঠিত হয়ে থাকে, হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার ফলে কি হয়? হাইড্রোজেন বন্ধন গঠিত হওয়ার ফলে নন বন্ডিং ইলেকট্রনের ডেনসিটি কিছুটা কমে যায়। লক্ষ্য করো, এখানে আমরা পরের পাতায় যাব, এখানে যে তোমার কার্বনিল গ্রুপ, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, অক্সিজেন পরমাণুর উপরে 2 জোড়া ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রন থেকে যখন হাইড্রোজেনের সাথে, সলভেন্টের হাইড্রোজেন পরমাণুর সাথে যখন, বা অন্য কোনো হাইড্রোজেন পরমাণুর সাথে যখন এটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, তখন কিছুটা ইলেকট্রন ডেনসিটি কি হয়, হাইড্রোজেনের দিকে অপসারিত হয়। হাইড্রোজেনের দিকে অপসারিত হওয়ার ফলে তোমার অক্সিজেন পরমাণুর উপর ইলেকট্রন ডেনসিটি যা থাকার কথা ছিল কিছুটা হ্রাস পায়। হ্রাস পাওয়ার ফলে এখানে তোমার ওই ট্রানজিশন ঘটতে, এন থেকে পাই স্টার ট্রানজিশন ঘটতে আগের থেকে সামান্য শক্তি বেশি প্রয়োজন হয়। সামান্য শক্তি বেশি প্রয়োজন হওয়ার কারণেই তোমার তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, অর্থাৎ ব্লু শিফট ঘটে। পরের পাতায় যাই আমরা দেখি, দেখো এই চিত্রটা দেখো, এখানে এই যে আমরা দেখিয়েছি, এটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এ পাশে যা আছে থাকবে সেগুলো কার্বনিল যৌগে, আমাদের এই গ্রুপটাই হচ্ছে প্রধান কার্বনিল গ্রুপ। এই কার্বনিল গ্রুপের এখানে আছে, এখানে এই যে ওয়াটার যদি আমাদের সলভেন্ট হয়, কথার কথা, ওয়াটার যদি সলভেন্ট হয়, তার সাথে তোমার হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। আবার যদি ইথানল সলভেন্ট হয়, সেই ক্ষেত্রে দেখো কার্বনিল গ্রুপের সাথে ইথানলের যে ওইস গ্রুপ, তার যে হাইড্রোজেন, তার হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়েছে, আমরা দেখিয়েছি ডট দিয়ে, এই যে হাইড্রোজেন বন্ধন। এখন এই ক্ষেত্রে সলভেন্ট যদি হাইড্রোজেন বিহীন কোনো যৌগ হয়, সেক্ষেত্রে কিন্তু ঘটবে না। তা একটা বিষয় আছে, আমরা সাধারণভাবে একটা নিয়মের মধ্যে আমরা জানি যে পোলার কম্পাউন্ড, মানে পোলার দ্রাবকে দ্রবণীয় হয়, আর নন পোলার কম্পাউন্ড নন পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। এই জন্য অ্যালডিহাইড, কিটোন এগুলো যেহেতু পোলার কম্পাউন্ড, অতএব এদেরকে আমরা এই নমুনা হিসাবে যখন আমরা মানে এদেরকে বর্ণালী ধারণ করি, তখন কিন্তু পোলার সলভেন্টই ব্যবহার করা হয়, পোলার সলভেন্ট। সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেনযুক্ত সলভেন্টই ব্যবহার হয়ে থাকে। এই জন্য তোমার এই দেখো এখানে হাইড্রোজেন বন্ড, এখানে হাইড্রোজেন বন্ড। তাহলে কি হলো, এই যে ইলেকট্রন ডেনসিটি এখানে যা ছিল, এটা কিছুটা হাইড্রোজেনের দিকে অপসারিত হয়েছে। অপসারিত হওয়ার ফলে এই ইলেকট্রন ডেনসিটি কিছুটা কমে গেছে। কমে যাওয়ার কারণে এখন এখান থেকে যে তোমার নন বন্ডিং থেকে পাই স্টারে যে ট্রানজিশন, এটা ঘটতে সামান্য কিঞ্চিত পরিমাণ শক্তি বেশি লাগে। এই শক্তি বেশি লাগে বলেই এই ক্ষেত্রে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতর হয়, অর্থাৎ ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে চলে যায়, ধাবিত হয়, যেটাকে আমরা বলি ব্লু শিফট। এটা ঘটে থাকে। আগের দিন আমরা আলোচনা করেছি, আমরা সংজ্ঞাগুলো পড়েছি, ব্লু শিফট বা হচ্ছে যে রেড শিফট, ব্লু শিফট দুটোই পড়েছি। এরপরে আমরা যাই, উদাহরণ দেওয়া আছে দেখো, এগুলো ব্যাখ্যা হিসাবে আসে। এন হেক্সেন দ্রাবকে, হেক্সেনটা এন হেক্সেন তো নন পোলার দ্রাবক, অ্যাসিটনের ল্যামডা ম্যাক্সিমামের মান হচ্ছে 279, এটা নন পোলার, এবং পানিতে পোলার দ্রাবক, সেই ক্ষেত্রে ল্যামডা ম্যাক্সিমামের মান হচ্ছে 264, তাই না? তাহলে কমে গেছে, তরঙ্গ দৈর্ঘ্য কমে যাওয়া মানে শক্তি বেশি লাগছে, সেটা অতি সামান্য কিন্তু শক্তি বেশি লাগছে। এন হেক্সেন ছিল নন পোলার দ্রাবক, নন পোলার দ্রাবক হওয়ার কারণে
এই ক্ষেত্রে ছিল 279, আর পানি যখন ব্যবহার করলাম হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করলো এবং 264 ন্যানোমিটার, মানে কমে যাওয়া মানে শক্তি বেশি লাগছে, ব্লু শিফট। আবার দেখো এন হেক্সেন দ্রাবকে মেসিটাইল অক্সাইড, এটা একটা কিটোন, এর ল্যামডা ম্যাক্সিমামের মান হচ্ছে 329, আবার যখন পানি ব্যবহার করছি তখন কমে গেছে 329 থেকে 305। তাহলে ব্যাপারটা বোঝা গেল। খতে আসি, আগে ছিল এন থেকে পাই স্টার ট্রানজিশন, এবার পাই টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে শোষণ ব্যান্ডটি কী হবে, উল্টা হবে, দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যাবে, অর্থাৎ রেড শিফট ঘটবে। এখানে তোমার কম শক্তি দরকার হবে। এটা আমরা ওই যে পাই টু পাই স্টারের ক্ষেত্রে এখানে কি হয়, এখানে বলা হচ্ছে যে ভিত্তি স্তরের তুলনায় উত্তেজিত স্তর অধিকতর পোলার থাকে। সে তো অবশ্যই, কারণ তোমার ভিত্তি স্তরের থেকে পাই টু পাই স্টার বন্ধন আছে কোথায়, কার্বন অক্সিজেনের মধ্যে, তাই না, কার্বনিল গ্রুপে। তাহলে এখানে পাই টু পাই স্টার অর্থাৎ ভিত্তি স্তরের থেকে উত্তেজিত স্তর থাকে অধিকতর পোলার, অক্সিজেন পরমাণু আছে। এই পোলার দ্রাবক উত্তেজিত স্তরের সাথে কি করে, অধিক মিথস্ক্রিয়া করে। এখন কার্বন এবং অক্সিজেন দুইটার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য রয়েছে, পোলারিটি সৃষ্টি হচ্ছে, যার ফলে এখন কার্বনের থেকে অক্সিজেন অধিক পোলার, তাই না। এখন দ্রাবক যখন আনা হবে, পোলার দ্রাবকের কথা বলা হচ্ছে, কিন্তু পোলার দ্রাবকের সাথে কি হবে, কার্বনের থেকে অক্সিজেনের ইন্টারাকশনটা, মিথস্ক্রিয়াটা বেশি হবে। চার্জ সে যত মানে দুই দিকে যত কমবে বেশ বাড়বে, তত তোমার এখানে মিথস্ক্রিয়াটা বেশি হবে। এজন্য উত্তেজিত স্তর এবং অউত্তেজিত স্তরের মধ্যে শক্তি পার্থক্য সামান্য হ্রাস পায়। ব্যাখ্যা লিখতে হলে এসব কথাগুলো লিখতে হবে। এখানে যে কোনো ব্যাখ্যা লিখতে গেলে এই জাতীয় উত্তেজিত স্তর এবং অউত্তেজিত স্তরের মধ্যে শক্তি পার্থক্য সামান্য হ্রাস পায়, ফলে অবস্থান্তরের জন্য তুলনামূলকভাবে তোমার কম শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ যৌগের শোষণ দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যে সংঘটিত হয়, যেটাকে আমরা বলি রেড শিফট। তাহলে পাই টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে রেড শিফট, আর দ্রাবকের পোলারিটি বৃদ্ধির সাথে সাথে রেড শিফট ঘটে। আর তোমার নন বন্ডিং টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে ব্লু শিফট ঘটে থাকে কার্বনিল যৌগের ক্ষেত্রে। এগুলো একটু মনে রাখবা। তোমাদের তো ব্যাখ্যা জাতীয় প্রশ্ন বেশি আসে, কারণ এখানে তো অ্যাপ্লিকেশান, তো এই জন্য ব্যাখ্যা জাতীয় জিনিসগুলো বেশি আসবে। তা মূল জিনিসগুলো পড়া থাকবে। অনেক সময় দ্রাবকের প্রভাব ব্যাখ্যা করো বলা থাকে, এটা কম থাকে, ব্যাখ্যা জাতীয় কোশ্চেনে বেশি থাকে, অল্প উত্তর। এই জিনিসগুলো পড়া থাকলেই তোমার সব কিছু উত্তর দেওয়া সম্ভব এখান থেকে। আচ্ছা, তো যাই হোক, এখানে বলা আছে ওই কথাগুলোই বলা আছে, ওই যে তোমার অ্যাট্রাকটিভ, ওই যে কথাগুলো বাংলায় বলা আছে এখানে ইংরেজিতেও তাই বলা আছে। এই দেখো এখানে বলা আছে যে polarization between the solvent and the absorber force, the polarization force which lower the energy level of both the excited and unexcited states. This effect is greater for the excited state. আমরা বলেছি যে পোলার স্তরের সাথে ইন্টারাকশনটা বেশি ঘটে, and so the energy difference between the excited and unexcited state is slightly reduced, as resulting in a small red shift. ক্ষুদ্র একটা রেড শিফট এখানে ঘটে থাকে। যাই হোক, একই কথা লেখা আছে এখানে। এখানে ছবিটা দেখো, এখানে দেখো এই যে নন পোলার সলভেন্ট, পোলার সলভেন্ট, এন থেকে পাই স্টার ট্রানজিশন, ব্লু শিফট ঘটেছে। গ্যাপটা দেখো, গ্যাপ দেখো নন পোলার সলভেন্টের এখানে যা এনার্জি গ্যাপ, কিন্তু এনার্জি গ্যাপ কম, আর হচ্ছে এখানে পোলার সলভেন্টের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা বেশি। তাহলে এনার্জি গ্যাপ যদি বেশি হয়, এনার্জি যদি বেশি লাগে ট্রানজিশন এখান থেকে এখানে ট্রানজিশন ঘটতে, তাহলে কি হবে, ব্লু শিফট, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে, তাই না, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এনার্জির সম্পর্ক তো বিপরীত। আচ্ছা, এখানে তাহলে নন পোলার সলভেন্টের ক্ষেত্রে এই যে শক্তির পার্থক্য যা ছিল, পোলার সলভেন্টের ক্ষেত্রে শক্তির পার্থক্য বেড়ে গেছে, সামান্য বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে এই যে নন বন্ডিং থেকে পাই স্টার যে ট্রানজিশন এখানে ঘটেছে, ব্লু শিফট ঘটেছে, অর্থাৎ তোমার তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে। আবার এখানে দেখো পাই থেকে পাই স্টার ট্রানজিশন, রেড শিফট ঘটেছে।
এখানকার গ্যাপটা দেখো যতটুকু, এখানকার গ্যাপটা একটু কম, এখানে দেখানো আছে। এই গ্যাপটা হচ্ছে কম। কম মানে এখানে ওই যে বললাম যে উত্তেজিত স্তর আর অউত্তেজিত স্তর, দুইটা স্তর, তার মধ্যে উত্তেজিত স্তরে পোলারিটি বেশি, অর্থাৎ বেশি পোলার, যার ফলে দ্রাবক এই স্তরের সাথে বেশি ইন্টারাকশন করে এবং এর ফলে এনার্জি গ্যাপ সামান্য হ্রাস পায়। অর্থাৎ এই যে দুইটা চিত্র একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, এখান থেকে নন পোলার সলভেন্টের ক্ষেত্রে কি হচ্ছে আর পোলার সলভেন্টের ক্ষেত্রে কি হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে এবং এই চিত্রগুলো দিয়ে বোঝানো আছে। এটা হচ্ছে দ্রাবকের প্রভাব এখানে ইলেকট্রনীয় বর্ণালীতে। উদাহরণ দেওয়া আছে এনহেক্সেন, এগুলো পরীক্ষায় অনেক সময় থাকে। দ্রাবকে মেসিটাইল অক্সাইডের ল্যামডা ম্যাক্সের মান 230, পানিতে 243। আচ্ছা, ওই যে রেড শিফট। আচ্ছা, এবার আসি আমরা ইলেকট্রনীয় বর্ণালীতে কনজুগেশনের প্রভাব। কনজুগেশন তো আমরা জানি, অর্থাৎ দ্বিবন্ধন, একাধিক দ্বিবন্ধন থাকলে সেটাকে বলা হয় কনজুগেশন। অ্যারোমেটিক যৌগে আছে, তারপরে ডাইন, ট্রাইন, টেট্রাইন ইত্যাদি যৌগে আছে, অ্যালকিনে আছে। তো এখানে কোনো দ্বিবন্ধনযুক্ত সিস্টেমে কনজুগেশনের মাত্রা বৃদ্ধি পেলে রেড শিফট বা ব্যথক্রমিক শিফট ঘটে। তোমরা 1,3-বিউটাডাইন যৌগটা পড়েছো অনেক সময় বিভিন্ন জায়গায়, এটা দেখেছো। 1,3-বিউটাডাইনে কি হয়, এখানে রেজোন্যান্স হয়, অর্থাৎ দ্বিবন্ধনের স্থান পরিবর্তন হয়। লাস্টে আমরা লিখি কি লিখি, যে 4টে কার্বনের মাথার উপরে ডট 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 দিয়ে আমরা ইলেকট্রন ঘনত্ব দেখাই, একক বন্ধনে লিখি আর ডট 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 দিয়ে আমরা দেখাই, অর্থাৎ দ্বিবন্ধনটা সমস্ত কার্বন পরমাণুর উপরে ছড়িয়ে পড়ে, এরকম একটা অবস্থায় দেখানো হয়, তোমরা দেখেছো। অর্থাৎ দ্বিবন্ধনটা ফিক্স থাকে না, ওই স্থান পরিবর্তন করে, যেটা রেজোন্যান্স ঘটে। তো এখানে দ্বিবন্ধনযুক্ত সিস্টেমে যে কনজুগেশন, এই কনজুগেশনের মাত্রা যত বৃদ্ধি পায়, কনজুগেশনের মাত্রা যত বৃদ্ধি পায় তত কি হয়, রেড শিফট বা ব্যথক্রমিক শিফট ঘটে। কারণ কনজুগেটেড দ্বিবন্ধনের উপস্থিতিতে ক্রোমোফোরের ইলেকট্রনীয় শক্তি স্তর কাছাকাছি চলে আসে, যার ফলে এখানে এই কম শক্তি প্রয়োজন হয়, ট্রানজিশনের জন্য কম শক্তি প্রয়োজন হয়। তাহলে কি হলো, মনে রাখতে হবে যে কনজুগেটেড সিস্টেমে কনজুগেশন যত বৃদ্ধি পায়, এর মাত্রা যত বৃদ্ধি পায়, ততই তোমার ক্রোমোফোরের যে ইলেকট্রনীয় শক্তি স্তর যেগুলো, সেইগুলো কাছাকাছি চলে আসে। এখানে ইলেকট্রনীয় শক্তি স্তর বলতে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং অরবিটাল আমরা দেখাই, পরে যাচ্ছি। বন্ডিং এবং শক্তির কনজুগেশন যতই বৃদ্ধি পায়, ইলেকট্রনীয় অবস্থান্তরের জন্য শক্তির পরিমাণ ততই কমতে থাকে। যেমন এখানে ইথিন অণুতে, ইথিলিন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকায় পাই টু পাই স্টার অবস্থান্তরের ক্ষেত্রে 170 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ প্রয়োজন হয়। 1,3-বিউটাডাইন, এখানে দুইটা দ্বিবন্ধন, দুটি কার্বন কার্বন দ্বিবন্ধন, অর্থাৎ কনজুগেশন বিদ্যমান থাকায় এখানে হচ্ছে 217 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া মানে এনার্জি বা শক্তি কম। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ প্রয়োজন হয়। তাহলে এখানে আমরা ইথিনে দেখলাম 170, 1,3-বিউটাডাইনে 217, তারপরে 1,3,5 হেক্সাট্রাইন আছে, সেক্ষেত্রে তোমার 258 এই তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ এখানে প্রয়োজন হয়। তাহলে এটাই হচ্ছে কনজুগেশনের প্রভাব, তাই না? কনজুগেশনের প্রভাব এখানে চিত্র দেওয়া আছে, দেখো। এখানে পাই হুমো হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, অর্থাৎ ইলেকট্রন দ্বারা অধিকৃত আণবিক অরবিটাল। পাই স্টার লুমো লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, তাই তো? এগুলো জানো সব তোমরা। এখানে দেখো ইথিনের ক্ষেত্রে এই ট্রানজিশনটা ঘটার জন্য এখানে শক্তি লাগবে 173 কিলো ক্যালোরি পার মোল এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 165 ন্যানোমিটার। 173 কিলো ক্যালোরি, মনে রাখো, 173 কিলো ক্যালোরি পার মোল ট্রানজিশনের জন্য শক্তির প্রয়োজন এবং যে তার করসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 165 ন্যানোমিটার। তারপরে আমরা আসি 1,3-বিউটাডাইনে, দেখো এখানে 132 কিলো ক্যালোরি পার মোল এখানে প্রয়োজন হবে এবং তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 217 ন্যানোমিটার। 1,3-বিউটাডাইনের ক্ষেত্রে কনজুগেশন আছে, দেখো ডাবল বন্ড দুটো আছে, কনজুগেশন আছে। এই যে অরবিটালগুলো দেখছো না, এইগুলো হচ্ছে বন্ডিং অরবিটাল। এগুলো হচ্ছে ওই যে বন্ডিং অরবিটালের যে ওয়েভ আমরা প্রকাশ করি, তরঙ্গ সংখ্যায় প্রকাশ করি, এই তরঙ্গ দিয়ে প্রকাশ করি অরবিটালগুলোকে। ψ1 ψ2 হচ্ছে বন্ডিং এবং স্টারগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং।
অ্যান্টি বন্ডিং। তাহলে এখানে পাই টু পাই স্টার আমরা দেখাচ্ছিলাম যে তোমার ট্রানজিশনটা, অর্থাৎ এখান থেকে এই যে ট্রানজিশন ঘটেছে, এই দেখো ইলেকট্রন এখান থেকে এই যে লাল কালার ভেদ করে দেওয়া আছে, এই ইলেকট্রনটা উপরে স্থানান্তরিত হয়েছে, আবার তার জায়গায় পরে ফিরে আসবে এটা। তারপরে দেখো ওই যে ট্রাইনের কথা যেটা বললাম, ট্রাইন 135 হেক্সাট্রাইন, 135 হেক্সাট্রাইন। সেক্ষেত্রে দেখো এখানে যেহেতু 3টা ডাবল বন্ড, এখানে তোমার 3টা 6টা বন্ডিং অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হয়েছে, তাই না? এখানে ψ1 ψ2 ψ3 এই যে এগুলো সব বন্ডিং অরবিটাল, আর এগুলো সব অ্যান্টি বন্ডিং অরবিটাল। এখন এই যে গ্যাপটা কমে গিয়েছে, এখানে 111 কিলো ক্যালোরি পার মোল, 111 কিলো ক্যালোরি পার মোল এনার্জি দরকার, এবং তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে 258 ন্যানোমিটার। উদাহরণগুলো দেখো, এবং এখানে কিন্তু এই বন্ডিং অ্যান্টি বন্ডিং অরবিটালের এখানে এই যে এখানে এই গ্যাপটা কমে যায়। যত তোমার কনজুগেশন বাড়বে, অর্থাৎ পাই বন্ধনী যত বৃদ্ধি পেতে থাকবে, ততই কিন্তু এই গ্যাপ কিন্তু ক্রমান্বয়ে কমতে থাকবে। এটা তোমরা আগে থেকে হয়তো বা জানো, বা এটা তোমার মনে রাখবা যে এই হলো কনজুগেশনের ইফেক্টটা হচ্ছে এই ধরনের। এখানে কনজুগেশনের ইফেক্টটা হচ্ছে এখানে এইটা, এই বিষয়টা। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা তোমার তারপরে আরেকটু জিনিস আছে। কিছু সংখ্যক অক্সোক্রোমের উপস্থিতিতে দ্বিবন্ধনযুক্ত যৌগে রেড শিফট বা ব্যতক্রমিক শিফট ঘটতে দেখা যায়। দেখো, কিছু সংখ্যক অক্সোক্রোম উপস্থিত যদি থাকে যৌগে, সেই ক্ষেত্রে দ্বিবন্ধনযুক্ত যৌগে রেড শিফট ঘটে, তাই না? অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কিভাবে দেখো, এখানে দেখানো হয়েছে, এই একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ, তার সাথে এই যে বি একটা হিটারো অ্যাটম মানে বি জাতীয় পরমাণু, কার্বন নয় এটা। এখানে এক জোড়া ইলেকট্রন আছে, এক জোড়াও থাকতে পারে, 2 জোড়াও থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। এটাকে আমরা অক্সোক্রোম বলছি, তাই না? এটা অক্সোক্রোম, এই যে যুক্ত আছে যেটা অক্সোক্রোম। এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে। এখন দেখো রেজোন্যান্স ঘটে যখন, তখন কি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি এই দ্বিবন্ধনীটা এই জায়গায় আসছে, আর এই লোন পেয়ার ইলেকট্রন এখানে দ্বিবন্ধন সৃষ্টি করছে। তাহলে কি দাঁড়াইলো? পরবর্তীতে দাঁড়াইলো এখানে লোন পেয়ার ইলেকট্রন আসলো, নেগেটিভ চার্জ হলো, আর এখানে দ্বিবন্ধন হয়ে গেল। আবার পরের ধাপে যেয়ে এই অবস্থায় ফিরে আসবে, তাই না? এখানে এখানে চলে যাবে, লোন পেয়ার ইলেকট্রন এখানে চলে যাবে, এখানে পজিটিভ চার্জ থাকবে না, এখানে আবার দ্বিবন্ধন সৃষ্টি হবে। এই যে রেজোন্যান্স এখানে ঘটছে, এই অক্সোক্রোমে লোন পেয়ার ইলেকট্রন আছে, এবং অক্সোক্রোমটি বিজাতীয় পরমাণু, অর্থাৎ হিটারো অ্যাটম। এখানে এই দেখো, চিত্রের যৌগে বিদ্যমান বি গ্রুপ বা পরমাণুতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, যা একটি বিষম পরমাণু এবং একটি অক্সোক্রোম রূপে কাজ করে। বিতে বিদ্যমান নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দ্বিবন্ধনের সাথে রেজোন্যান্স বা অনুরণনে অংশগ্রহণ করে এবং কনজুগেশন সিস্টেমে পরিণত হয়, তাই না? কনজুগেশন হচ্ছে এখানে, কনজুগেশন সিস্টেমে পরিণত হয়। ফলে সর্বোচ্চ শোষণ ওই যে দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে ধাবিত হয়, এবং রেড শিফট এটা ঘটে থাকে। এই ক্ষেত্রে 4টি আণবিক অরবিটাল সৃষ্টি হয়, কারণ ওই যে 2 জায়গাতে দ্বিবন্ধনের অবস্থানটা শিফট হচ্ছে, এই জন্য 4টি আণবিক অরবিটাল সৃষ্টি হয়। তাই এই হলো মোটামুটি আজকের কথা এখানে। তা আমরা আজকে এখানে শেষ করব। তোমরা এগুলো একটু দেখবা। 2টা জিনিস আমরা মূলত 3টা জিনিস আজকে আলোচনা করলাম। একটা হচ্ছে টাইপস অফ ব্যান্ডস, অর্থাৎ বিভিন্ন ব্যান্ডের প্রকারভেদ। তারপরে করলাম হচ্ছে আমরা দ্রাবকের প্রভাব এবং কনজুগেশনের প্রভাব। চ্যাপ্টারটি খুব বেশি বড় নয়, এখানে দ্রাবক এবং কনজুগেশনের প্রভাব থেকে প্রশ্ন অবশ্যই হয়। ইলেকট্রনিক ট্রানজিশন আলোচনা করেছিলাম তার আগের দিন। এরপরে যেটা করব আগামী ক্লাসে যখন নিব, তখন হচ্ছে তোমার উডওয়ার্ড ফিশার যে রুল, অর্থাৎ ল্যামডা ম্যাক্সিমামের মান হিসাব করা, সেটা আমরা করব। সেটা 2টা ক্লাস হয়তো লাগবে, একটা ক্লাস হয়তো হবে না, দেখা যাক কি হয়। এটা আর কি, চ্যাপ্টারটি খুব বেশি বড় না, এইগুলো পড়লে এখান থেকে হবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকো, এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার ক্লাস এখানে আজকে শেষ করছি।